নিজের প্রিয় মানুষ মামাতো ভাই শুভ্রের বিয়ের খবরটা শোনার পর থেকেই হৃদিকার বুক ফেটে কান্না আসছে। প্রিয় মানুষ বললে হয়তো কমই বলা হবে। যখন থেকে হৃদিকা ভালোবাসার মানে বুঝতে শিখেছে তখন থেকেই তার সমস্ত আবেগ আর অনুভূতির কেন্দ্রে কেবল ওই একটা মানুষেরই বিচরণ করেছে। যদিও তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্কের দেওয়াল নেই, কোনো প্রেমের লেনদেন নেই, তবু শুভ্রকে সে মনে প্রাণে নিজের করে নিয়েছে। হৃদিকার এই পাহাড় সমান ভালোবাসার খবর শুভ্র জানে না, আর জানলেও হয়তো সে হৃদিকাকে খুব একটা গুরুত্ব দেবে না, কারণ হৃদিকা লক্ষ্য করেছে শুভ্র তাকে সবসময় এড়িয়ে চলে। তাদের মধ্যে কথা হয় না বললেই চলে, আর যদি কখনো সামান্য বাক্যলাপ হতো তবে তা কবে হয়েছে সেটা মনে করার জন্য হৃদিকাকে এখন স্মৃতি হাতড়াতে হবে। শুভ্র মানুষটা বড্ড গম্ভীর আর চুপচাপ, ভিড়ের চেয়ে নির্জনতা আর একাকিত্বই তার বেশি পছন্দ। আর শুভ্রের এই মৌনতাটুকুই হৃদিকার কাছে সবচেয়ে প্রিয়, কারণ হৃদিকা নিজেও শান্ত স্বভাবের মেয়ে। নিজের ভেতরের এই নীরবতা সে শুভ্রের মধ্যেও খুঁজে পায়। এই মিলটাই হয়তো তাকে শুভ্রের প্রতি আরও বেশি আচ্ছন্ন করে ফেলেছে। শুভ্র যখন ইন্টারমিডিয়েটে পড়তো ঠিক তখন থেকেই সে হৃদিকার মনের গহীন কোণে নিজের ঘর তৈরি করে নিয়েছিল। সেই ভালো লাগা থেকে জন্ম নিয়েছে আজকের এই গভীর অনুরাগ। হৃদিকা মনে মনে ভেবেছিল একদিন সব সাহস জমিয়ে নিজের মনের কথাটা শুভ্রকে বলবে, কিন্তু তার আগেই যে সবটা তছনছ হয়ে যাবে, শুভ্রের বিয়ে ঠিক হয়ে যাবে তা সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। সবচেয়ে বড় যন্ত্রণার জায়গাটা অন্যখানে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে শুভ্রের আগে থেকেই পরিচয় ছিল। তাদের মধ্যে কি যে কোনো গভীর সম্পর্ক ছিল হৃদিকা জানে না, তবে মামির মুখে শুনেছে মেয়েটি শুভ্রের খুব পরিচিত। হৃদিকার পুরো নাম তাসনিন হৃদিকা। চারপাশের মানুষ তাকে ভালোবেসে হৃদি বলেই ডাকে। এবার সে ইন্টার ফার্স্ট ইয়ারে পা রেখেছে। হৃদিকার ছোট এক ভাই আছে, নাম তার ইমন, যে এখন ক্লাস 8-এ পড়ছে। হৃদির বাবা ইকবাল এহসান আর মা রাবেয়া এহসান। এই নিয়েই তাদের সাজানো ছোট্ট পরিবার। আর শুভ্রের পুরো নাম সাইফান শুভ্র চৌধুরী। পড়াশোনা শেষ করার পর সে এখন তাদের পারিবারিক ব্যবসায় দায়িত্ব সামলাচ্ছে। অত্যন্ত গম্ভীর আর ব্যক্তিত্ব সম্পূর্ণ এই যুবকের পৃথিবীটা বেশ ছোট। তার বাবা সোহান চৌধুরী, মা সায়রা চৌধুরী আর আদরের ছোট বোন শুভ্রা চৌধুরী। এই চারজন নিয়েই তাদের হিমসাম আর সুখী পরিবার। বিকেলের তপ্ত রোদটা ফিকে হয়ে আসছে। হৃদি একা ছাদে দাঁড়িয়ে আছে। নিচতলা থেকে বড়দের হাসাহাসি আর শুভ্রের বিয়ের আলোচনা চলছে। সেই শব্দগুলো কানে আসতেই হৃদির পুরো শরীরে যেন এক অদ্ভুত অস্বস্তি জেগে বসলো। মনটা ছটফট করছে, বুকটা ফেটে কান্না আসছে, তবু চোখে জল নেই। একরাশ বিরক্তি আর অভিমান নিয়ে অনেকক্ষণ ছাদে কাটিয়ে হৃদি খুব ধীর পায়ে নিচে নেমে এলো। বসার ঘরে পা রাখতেই দেখলো সোফায় বসে আছে সেই মানুষটা, যাকে দেখা মাত্র হৃদির হৃদস্পন্দন আবারও এলোমেলো হয়ে গেল। শুভ্র। সে বরাবরের মতোই চুপচাপ ফোনের স্ক্রিনে নিবিষ্ট মনে কিছু একটা করছে, যেন বাইরের পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক নেই। পাশে হৃদির বাবা ইকবাল এহসান এবং মামা সোহান চৌধুরী সহ আত্মীয় স্বজনরা বিয়ের খুঁটিনাটি নিয়ে প্রাণবন্ত আড্ডায় মেতে আছেন, কিন্তু শুভ্রর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন তার নিজের তৈরি করা এক নিস্তব্ধ গণ্ডির ভেতরে বন্দী হয়ে আছে। ঠিক তখনই হৃদির কানের কাছে কেউ একজন বউ বলে সজোরে চিৎকার করে উঠল। আচমকা এই শব্দে হৃদি একদম আঁতকে উঠল। বুকটা
থক করে উঠল তার। তড়িঘড়ি করে পেছনে তাকিয়ে দেখলো শুভ্রা দাঁড়িয়ে আছে। শুভ্রা হৃদির চমকে যাওয়া দেখে বেশ মজা পেল। সে দুষ্টুমি ভরা হাসিতে ভ্রু নাচিয়ে বলল, কি রে, এত ভয় পেলি কেন? কোনো জগতে ছিলি শুনি? হৃদি নিজের বুকের ওপর ওর হাত রেখে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল, যেন দুঃখ পোকানিটা থামানোর চেষ্টা করছে। সে কিছুটা অভিযোগের সুরে বলল, উফ, পুরো ভয় পাইয়ে দিয়েছিলি আমাকে। শুভ্রা বেশ ভাব দেখিয়ে উত্তর দিল, তার চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। আরে আমি তো ভয় দেখানোর জন্যই বলেছি, আমি কি আর তোকে আনন্দ দেওয়ার জন্য বলেছি নাকি? যাই হোক, কোথায় ছিলি এতক্ষণ? সারা বাড়ি খুঁজেও তোকে পাওয়া যাচ্ছিল না। হৃদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে লাইন গলায় বলল, এমনি একটু ছাদে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তেই শুভ্র সোফা থেকে উঠে দাঁড়ালো। তার চলন বলন সব কিছুতেই এক ধরনের গাম্ভীর্য মিশে আছে। সে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে নিজের মা সাহেরা চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলায় বলল, আম্মু, আমার রুমে এক কাপ কফি পাঠাও তো। শুভ্রা গিয়ে আড্ডায় জমে উঠল। বাড়িতে ধীরে ধীরে অতিথিদের আনাগোনা বাড়ছে। আর মাত্র 3 দিন পর বিয়ে, তাই 3 দিন আগে হৃদিরা শুভ্রদের বাড়ি চলে এসেছে। সাহেরা চৌধুরী তাড়াহুড়ো করে কফি বানিয়ে সোজা হৃদির হাতে ধরিয়ে দিলেন। তারপর ব্যস্ত গলায় বললেন, যা তো মা, তোর শুভ্র ভাইয়ের রুমে কফিটা দিয়ে আয়। রান্নাঘরে আমি দুধ বসিয়ে এসেছি। বাকিরা যে যার কাজে ব্যস্ত, তুই একটু দিয়ে আয় তো। দেরি করিস না, না হলে ছেলেটা আমার এখনই রেগে আগুন হয়ে যাবে। কথাটা বলেই সাহেরা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালেন। হৃদি যেন আকাশ থেকে পড়ল। এখন তাকে শুভ্রের রুমে যেতে হবে। ভাবতে হৃদির হৃৎপিণ্ড যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো। সে কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। তারপর ট্রের উপর কফির কাপ নিয়ে খুব সাবধানে ধীরে ধীরে শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় মৃদু কারাঘাত করে হালকা গলায় বলল, ভাই আসবো? কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। হৃদি গলাটা একটু চড়িয়ে আবারও বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন? আপনার কফি এনেছি। তবুও ভিতর থেকে কোনো উত্তর এলো না। হৃদি এবার দরজার আড়াল থেকে একটু উঁকি দিয়ে দেখলো রুমটা একদম ফাঁকা। শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। হৃদি আর কিছু না ভেবে ধীর পায়ে ট্রে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। শুভ্রের রুমটা একদম ওর মতোই গোছানো আর শান্ত। হৃদি কফির ট্রেটা টেবিলের এক কোণে নামিয়ে রেখে দ্রুত রুম থেকে বের হওয়ার উপক্রম করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেজা মেঝেতে শব্দ হওয়ায় সে থমকে দাঁড়িয়ে যায়। হৃদি আর চোখে তাকাতেই দেখলো ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বেরিয়ে আসছে। শুভ্র মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। তার সুতাম আর পেশিবহুল শ্যাম বর্ণের শরীরটা সিক্ত অবস্থায় যেন আরও বেশি পুরুষদীপ্ত হয়ে উঠেছে। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা পানির কণাগুলো ঘরের আলোয় মুক্তোর মতো ঝিকঝিক করছে। তার সুঠাম বুক আর চওড়া কাঁধ বেয়ে পানি রেখা গড়িয়ে নিচে নেমে যাচ্ছে। জিম করা শরীরের প্রতিটি পেশি যেন পাথরে খোদাই করা ভাস্কর্যের মতো নিখুঁত দেখাচ্ছে। ভিজে যাওয়া চুলগুলো কপালের ওপর লেপ্টে আছে, আর সেখান থেকে টপ টপ করে পানি চুইয়ে পড়ছে তার তীক্ষ্ণ নাক আর ঠোঁটের ওপর। শুভ্রের এই বুনো আর আকর্ষণীয় রূপ দেখে হৃদি যেন নিজের হুঁশ হারিয়ে ফেলল। সে লজ্জা শরমের মাথা খেয়ে অপলক দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে রইল। শুভ্র খুব শান্ত পায়ে এগিয়ে এসে হৃদির ঠিক সামনে এসে দাঁড়ালো। হৃদির নাকে শুভ্রের গায়ের সাবান আর শ্যাম্পুর একটা মাতাল করা গান আসছে পড়ল। শুভ্র সরাসরি হৃদির সামনে তড়ি বাজিয়ে শান্ত গলায় বলল, আমি মানুষ, খাওয়ার কোনো
মেনু কার্ড না যে আমাদেরকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে হবে। হোয়াট ইজ রং উইথ ইউ? হৃদিকা একদম থতমত খেয়ে গেল। লজ্জায় তার কান মুখ ঝাঁঝা করে উঠল। সে তড়িঘড়ি করে মাথা নিচু করে আমতা আমতা করে বলল, ওই আসলে ভাইয়া, আমি আপনার কফিটা দিতে এসেছিলাম। শুভ্র টেবিলের দিকে তাকালো, যেখানে কফির কাপ থেকে ধোয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। তারপর আবার হৃদির দিকে তাকিয়ে সরাসরি বলল, ঠিক আছে যা। হৃদির সাথে সাথে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু 2 পা এগোতেই হঠাৎ ওর পা মুচড়ে গেল। হৃদি ভারসাম্য হারিয়ে মেঝের দিকে আছাড় খেতে নিতে লাগলো। শুভ্র হৃদিকে পড়ে যেতে দেখে এগিয়ে এসে মুহূর্তেই বিদ্যুতের মতো ছো মেরে ওর কোমর জড়িয়ে ধরল। হৃদি ভয়ে আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেলল। শুভ্র ভেজা চুলের হিমশীতল পানি টপ টপ করে হৃদির ঠোঁটে আর গালে এসে বিঁধছে। হৃদি শিউরে উঠে চোখ খুলল। ও দেখল শুভ্র ওকে খুব শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে ধরে আছে। শুভ্র কেমন অদ্ভুত এক নেশা ধরানো চোখে ওর দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্রের ভেজা শরীরের সেই পুরুষালী ঘ্রাণ আর বরফ শীতল হাতের স্পর্শে হৃদির দম আটকে এলো। হঠাৎ শুভ্র হৃদিকে এক ঝটকায় সোজা করে দাঁড় করিয়ে কর্কশ গলায় ধমক দিল, হোয়াট আর ইউ ডুইং? দিন দুপুরে কি কানা হয়ে যাচ্ছিস? দেখে চলতে পারিস না? ইউ আর সো কেয়ারলেস। হৃদি অপরাধীর মতো মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে ভাইয়া সো। হৃদিকে কথা শেষ করতে দিল না শুভ্র। আবারও রাগী গলায় ধমক দিয়ে উঠল, জাস্ট গেট আউট, বের হ এখান থেকে। শুভ্রের রক্ষ মেজাজ দেখে হৃদি আর এক মুহূর্তেও দাঁড়ানোর সাহস পেল না। সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্র একটা লম্বা দীর্ঘ শ্বাস ফেলে টেবিলের দিকে এগিয়ে এলো। ধোয়া ওঠা কফির কাপটা হাতে নিয়ে সবে কয়েক চুমুক দিয়েছে, ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শুভ্র নির্লিপ্ত মুখে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখা মাত্রই তার চোয়াল শক্ত হয়ে গেল, কপালে ফুটে উঠল বিরক্তির ভাঁজ। সে এক ঝটকায় ফোনটা রিজেক্ট করে ছুঁড়ে মারার মতো করে টেবিলে রাখলো। মেজাজটা যেন মুহূর্তেই তিতকুটে হয়ে গেছে। শুভ্র আর ঘরে থাকলো না। কফির কাপ হাতে নিয়ে গটগট করে বেলকনির দিকে চলে এলো। বেলকনির রেলিংয়ে শক্ত মুঠোয় হাত রেখে বাইরের দিকে তাকিয়ে সে বিড়বিড় করলো, হোয়াট আর রাবিশ! এই মেয়েটা কি আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না? পরের দিন সকালে পুরো বাড়ি আত্মীয় স্বজনে ঠাসা। কাল গায়ে হলুদ আর মাত্র 2 দিন পর বিয়ে। কাজিনরা সবাই চলে আসায় বাড়ি এখন রীতিমতো রণক্ষেত্র। আজকে চৌধুরী বাড়ির সবাই শপিংয়ে যাবে। হৃদি মনের ভেতর একরাশ কষ্ট চেপে রেখে কোনো মতে রেডি হয়েছে। যদিও তার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু তার কাজিনরা নাছোড়বান্দা। সবাই নিচে রেডি হয়ে অপেক্ষা করছে, কিন্তু আসল মানুষটার খবর নেই। সেই যে সকালে খেয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে, শুভ্র আর বের হওয়ার নাম নেই। পরিস্থিতি বেগতিক বুঝে সোহান চৌধুরী শুভ্রের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় সজোরে কড়া আঘাত করে বললেন, শুভ্র দরজা খোল, আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি। আর নেহা মাও বারবার কল করছে, তুই মেয়েটার কলও ধরছিস না। সমস্যা কি তোর? সোহান চৌধুরী কথা শেষ হতে না হতে খট করে দরজা খুলে গেল। শুভ্র একদম ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে এলো। তার এমন গম্ভীর্যপূর্ণ উপস্থিতি দেখে সোহান চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাড়ি থেকে সবাই এক এক করে বের হলো। শুভ্র তার গাড়িতে উঠে বসতে সব কাজিনরা হুড়মুড় করে পেছনের সিটে উঠে পড়ল, কিন্তু হৃদি এক পাশে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হৃদিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার খালাতো বোন পাখি বলে উঠল, কিরে দাঁড়িয়ে আছিস কেন?
উঠবি না? হৃদি কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ গাড়ির পেছনে উঠতে গেল। ঠিক সেই মুহূর্তে শুভ্র গাড়ির স্টিয়ারিংটা শক্ত মুঠোয় চেপে ধরল। সে রাগে দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় গর্জে উঠল, আমাকে কি তোদের সবার ড্রাইভার মনে হয় যে তোরা সব নবাবজাদির মতো পিছনে বসবি আর আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে নিয়ে যাব? আর ইউ অল আউট অফ ইয়োর মাইন্ড? শুভ্রের সেই কর্কশ কণ্ঠস্বরে হৃদি শিউরে উঠল, তার বুক ধক করে উঠল। পরিস্থিতি বুঝতে পেরে শুভ্রা হৃদির দিকে তপ্ত চোখে তাকিয়ে বলল, হৃদি তুই গিয়ে সামনে বস, তাছাড়া পেছনে অলরেডি 4 জন বসে পড়েছি। এমনিতে এখানে কাছুমাছু হচ্ছে, এখন 5 জন বসলে সমস্যা হবে। হৃদির বুক ধুকপুক করে উঠল। সামনে বসা, তাও আবার শুভ্রের ঠিক পাশের সিটে। হৃদি যেন নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, সে নড়তেও ভুলে গেল। হৃদিকে ওভাবে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র স্টিয়ারিং এক হাত দিয়ে চাপ দিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠবি নাকি? আমি স্টার্ট দিয়ে চলে যাব। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। হৃদি চমকে উঠে কোনো রকমে বুকের পাথর সরিয়ে সাহস সঞ্চয় করলো। সে কাঁপা কাঁপা হাতে সামনের দরজা খুলে শুভ্রের পাশে সিটে গিয়ে বসলো। বসার সাথে সাথেই শুভ্রের শরীরের সেই তীব্র পারফিউমের ঘ্রাণ আর আভিজাত্য হৃদির স্নায়ু অবশ করে দিল। শুভ্র এক মুহূর্ত নষ্ট করলো না, সে সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে দিল। তার 2 হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে চেপে বসে আছে, দৃষ্টি একদম সামনের রাস্তায় নিবদ্ধ। পুরো গাড়িতে এক থমথমে নীরবতা বিরাজ করছে, কেবল ইঞ্জিনের মৃদু শব্দ আর হৃদির দ্রুতগামী হৃদস্পন্দন শোনা যাচ্ছে। এমন মনে হচ্ছে শুভ্র অত্যন্ত ধীর স্থির অথচ এক অদ্ভুত গতিতে গাড়ি চালাতে লাগলো। গাড়ি সোজা শপিং মলের সামনে এসে থামলো, যার সাথে শুভ্রের বিয়ে ঠিক হয়েছে সেই সুরাইয়া, নেহা আর তার পরিবারের সবাই শপিং মলের সামনে আগে থেকেই দাঁড়িয়েছিল। চৌধুরী বাড়ির বড়রা নেহার বাবা মায়ের সাথে কথা বলতে শুরু করলেন। শুভ্রের গাড়ি থেকে সবাই নামলো, হৃদিও নামলো। শুভ্র গাড়ি থেকে নামা মাত্রই নেহা দূর থেকে তাকে দেখে এক প্রকার দৌড়ে এলো। সে সবার সামনে শুভ্রকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত গলায় বলল, ও ডিয়ার মিস ইউ সুইট হার্ট। এই দৃশ্য দেখে হৃদির মনে হলো কেউ যেন এক ঝটকায় তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। বুকটা ছিঁড়ে এক অসহ্য যন্ত্রণা গলা পাকিয়ে এলো। যে মানুষটাকে সে নিজের অজান্তে মনে ঠাঁই দিয়েছে, তাকে অন্য কারো বাহুবলিতে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। শুভ্র বিরক্ত হয়ে নেহাকে ছাড়িয়ে বিরক্তির গলায় বলল, ক্যান উই জাস্ট গো ইনসাইড? এখানে দাঁড়িয়ে এসব ড্রামা করার কোনো মানে হয় না। আই ডোন্ট লাইক ইট। নেহা শুভ্রের বাহু আগড়ে ধরে কিছুটা অধিকার ফলানোর সুরেই অভিযোগ করল, তুমি কাল আমার ফোন ধরনি কেন? কতবার কল করেছি তোমাকে? শুভ্র নেহার দিকে একবার আর চোখে তাকালো। শুভ্র চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে একদম শীতল গলায় বলল, এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। নেহা একটু গাল ফুলিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না তোমাকে, চলো ভেতরে যাই। বলেই নেহা এক প্রকার জোর করে শুভ্রের হাত টেনে ধরে শপিং মলের ভেতরে নিয়ে গেল। শুভ্র প্রচণ্ড বিরক্ত হচ্ছে, কারো এভাবে গায়ে পড়া বা শৈলী স্পর্শ করা সে একদমই সহ্য করতে পারে না। কিন্তু সামনে বড়রা থাকায় সে নিজেকে শান্ত রাখলো এবং কোনো মতে বিরক্তি চেপে ভেতরে ঢুকলো। সবাই ভেতরে প্রবেশ করলেও হৃদি তখনও প্রবেশপথের কাছে জড়সড় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। তখন শুভ্রা খেয়াল করলো হৃদি পিছনে আছে। সে এগিয়ে এসে হৃদির হাত ধরে টান দিয়ে বলল, চল আমাদের সাথে। ভেতরে সবাই যার যার পছন্দের জিনিস কেনায় মক্ত। নেহা এক মুহূর্তের জন্য শুভ্রকে চোখের আড়াল হতে দিচ্ছে না। সে এটা পছন্দ করছে,
ওটা ট্রাল দিচ্ছে আর বারবার শুভ্রকে দেখিয়ে মতামত চাইছে। শুভ্র কোনো আগ্রহ ছাড়াই শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিচ্ছে। তার পুরো মনটাই যেন অন্য কোথাও পড়ে আছে। সবাই দুহাতে কেনাকাটা করলেও হৃদি একপাশে মূর্তির মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার এই লিলিপ্ততা সাহেরা চৌধুরীর নজর এড়ালো না। তিনি হৃদির কাছে এসে মায়াভরা স্বরে বললেন, হৃদি, তুই ওভাবে চুপচাপ কেন? সবাই তো যার যা মন চাইছে কিনছে, তুইও দেখ তোর কোনটা ভালো লাগে সেটাই নে। হৃদি কোনো মতে ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, না না মামি, তোমরা কেনাকাটা করো, আমার বাসায় পরার মতো অনেক কাপড় আছে, আর নতুন কিছুর প্রয়োজন নেই। হৃদির এমন অস্বাভাবিক কথা শুনে তার মা রাবিয়া এহসান কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বললেন, সে কি কিছু লাগবে না মানে? শপিংয়ে এলে তো তুই আগে পুরো শপিং মল মাথায় তুলতিস, হাজারটা বাইনাক্কা করতিস, আর আজ বলছিস কিছুই লাগবে না। তোর হয়েছেটা কি সত্যি করে বল তো? হৃদির সাথে সাথে উত্তর দিল। তার গলায় জোর করে আনা এক ধরনের অস্বাভাবিকতা ছিল। আরে না আম্মু, সত্যি আমার অনেক কিছু আছে, তাছাড়া এখন কিনলে ওগুলো তো আলমারিতেই পড়ে থাকবে, নষ্ট হবে। তোমরা কেন তো, বলে হৃদি আর সেখানে দাঁড়ালো না। সে একটু দূরে গিয়ে একটা পিলারের আড়ালে একা দাঁড়ালো। কিছু ভালো লাগছে না তার এই আলোক জল, শপিং মল, হাসাহাসি, মানুষের ভিড় সবই যেন বিষের মতো লাগছে। বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরছে, তীব্র এক যন্ত্রণা হচ্ছে। হৃদি কাছের দেওয়ালের ওপাশে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। তার চোখ ঝাপসা হয়ে এলো। সে মনে মনে ভাবল, আচ্ছা ভালোবাসা এত কষ্টের কেন? সবাই তো বলে মন থেকে কাউকে ভালোবাসলে নাকি তাকে পাওয়া যায়। আমি তো শুভকে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছিলাম, তবে তাকে পেলাম না কেন? কেন সে আজ অন্য কারো হয়ে যাচ্ছে? হৃদির টলমলে চোখ থেকে দু ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে সেই নোনা জল মুছে ফেলল যাতে কেউ টের না পায়। নিজেকে স্বাভাবিক দেখানোর এক ব্যর্থ চেষ্টা করে সে কাউকে কিছু না বলে ধীর পায়ে বেড ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করেই হৃদির চোখ আটকে গেল ওপরের দিকে ঝোলানো একটি অপূর্ব শাড়ির ওপর। শাড়িটির নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে হৃদি যেন সম্মোহিত হয়ে গেল। শাড়িটা দেখা মাত্রই তার মনে হলো এটি যেন তারই জন্য তৈরি, কিন্তু পরক্ষণে একরাশ বিষণ্ণতা তাকে গ্রাস করলো। সে তো একটু আগেই সবাইকে বুক ফুলিয়ে বলেছে তার কিছু লাগবে না। এখন নিজে থেকে চাইলে সবাই কি ভাববে? লোক হাসাহাসি হবে না? কিন্তু শাড়িটার দিক থেকে চোখ সরানো তার জন্য কঠিন হয়ে পড়ল। হৃদি এক বিষণ্ণ আর করুণ চাহনি নিয়ে শাড়িটির দিকে তাকিয়ে রইল। এইদিকে শুভ্র নেহার ওপর মনে মনে ফুঁসছে। নেহা সবার সামনে বারবার তার গায়ের ওপর ডলে পড়ছে, যা শুভ্রের আভিজাত্যে চরমভাবে আঘাত করছে। হঠাৎই শুভ্রর ফোনটা বেজে উঠল। ফোনটা বেজে উঠতেই সে যেন মুক্তির নিঃশ্বাস ফেলল। সে এক প্রকার জোর করে নেহাকে সরিয়ে দিয়ে কথা বলতে বলতে কিছুটা সামনে এগিয়ে এলো। ফোনের কথা শেষ করে শুভ্র যেই ঘুরে দাঁড়াতে যাবে, অমনি তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে স্থির হলো একটু দূরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা হৃদির ওপর। সে খেয়াল করলো হৃদি ওপরের দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্র হৃদির দৃষ্টি অনুসরণ করে সেই শাড়িটি দেখল। হৃদির চোখে সেই তৃষ্ণা শুভ্রের চোখ এড়ালো না। হৃদিকে ওভাবে তৃষার্ত চোখে তাকিয়ে থাকতে দেখে শপিং মলের একজন কর্মচারী এগিয়ে এসে বিনীত স্বরে বলল, ম্যাম, আপনার কি শাড়িটি পছন্দ হয়েছে? আপনি বললে আমি ওটা নামিয়ে দেখাতে পারি। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, না না ভাইয়া, আমি এমনি দেখছিলাম, তবে হ্যাঁ, শাড়িটা আসলেই খুব সুন্দর। কথাটা বলেই হৃদি অপরাধীর মতো দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। হৃদি চলে যেতেই শুভ্র সেখানে এসে দাঁড়ালো। তার চেহারায়
এক অদ্ভুত কাঠিন্য। সে সরাসরি কর্মচারীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল, প্যাক দিস শাড়ি, ডু ইট ফাস্ট। শুভ্র শাড়িটা কিনে শপিং ব্যাগটা হাতে নিয়ে নেহার পাশে এসে দাঁড়াতেই নেহা এক প্রকার সো মেরে সেটা শুভ্রের হাত থেকে কেড়ে নিল। তার চোখে মুখে কৌতূহল। সে ভ্রু নাচিয়ে বলল, হোয়াটস ইন দিস ব্যাগ? এটাতে কি আছে? শুভ্র অপ্রস্তুত হয়ে নেহার হাত থেকে ব্যাগটা আবার নিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে না নেহা, এটা। কিন্তু শুভ্রর কথা শেষ হওয়ার আগে নেহা সজোরে সরে গেল এবং তড়িঘড়ি করে ব্যাগ থেকে শাড়িটা বের করে ফেলল। সে গাঢ় নীল রঙের জমকালো শাড়িটা দেখে নেহার চোখ জোড়া লোভে আর খুশিতে সিকসিক করে উঠল। সে উত্তেজনায় বলে উঠল, ওয়াও, দিস শাড়ি ইজ জাস্ট গর্জাস। এটা আমার জন্য, তাই না শুভ্র? আমার চয়েস তুমি দারুণ বোঝো। শুভ্র নিজের ভেতরে দাও দাও করে জ্বলতে থাকা রাগটা কোনো মতে কন্ট্রোল করে শান্ত গলায় বলতে চাইল, নো নেহা, লিসেন টু মি। এটা তোমার জন্য নয়, এটা আসলে। কিন্তু সত্যটা বলার সুযোগ সে পেল না। ঠিক তখনই নেহার মা সানজিদা খান হাজির হলেন। মেয়ের হাতে দামি শাড়িটা দেখে তিনি বেশ তৃপ্তির হাসি দিয়ে শুভ্রের দিকে তাকিয়ে গদগদ হয়ে বললেন, আরে বাহ, শাড়িটা তো দারুণ। কে দিল? শুভ্র বাবা দিয়েছে বুঝি। নেহা মুহূর্তে শাড়িটা নিজের কাঁধের ওপর মেলে ধরল এবং আয়নায় নিজেকে দেখতে দেখতে অত্যন্ত লজ্জামাখা গলায় আদুরে সুরে বলল, মম, তোমার জামাই আমার জন্য এটা সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছে। সানজিদা খান শাড়িটা নিজের হাতে তুলে নিলেন। কাপড়ের কারুকাজ আর জমকালো পাড়ের দিকে শঙ্খ দৃষ্টিতে তাকাতে তাকাতে তিনি শুভ্রের দিকে ফিরে তৃপ্তির হাসি দিলেন। যাই বলো শুভ্র, তোমার চয়েস আছে, মানতে হবে। শাড়িটা একদম রাজকীয় হয়েছে। শুভ্রর ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, এই শাড়িটা ওর জন্য নয়, কিন্তু পরিস্থিতির চাপে সে নিজের ভেতরে প্রবল বিরক্তি চেপে রাখল। রাগে তার হাতের মুঠো শক্ত হয়ে গেল, গলায় রগগুলো টানটান হয়ে উঠল। নেহা তখন শাড়িটা আগড়ে ধরে উত্তেজনায় টইটুম্বুর হয়ে শুভ্রকে বলল, শুভ্র, তুমি জাস্ট 2 মিনিট এখানে দাঁড়াও, আই অ্যাম কামিং ইন এ ফ্ল্যাশ। আমি শাড়িটা আমার বৃষ্টিদের দেখে আসি, ওরা নিশ্চয়ই ওই শোরুমে আছে, দেখলে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। বলেই নেহা কারো উত্তরের অপেক্ষা না করে প্রজাপতির মতো ডানা মেলে ওদিকে দৌড়ে চলে গেল। সানজিদা খানও মেয়ের আনন্দ দেখে হাসি মুখে তার পিছু পিছু চলে গেলেন। পুরো জায়গাটা এখন ফাঁকা। শুভ্র একা দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে ফুটে উঠছে তীব্র ঘৃণা আর বিরক্তি। সে দাঁতে দাঁত চেপে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, লাইক মাদার, লাইক ডটার, যেমন মা তেমন তার মেয়ে, অসহ্য। শুভ্র রাগে ফুঁসতে আবার সেই শাড়ির শোরুমে ঢুকে পড়ল। তার চেহারার যা অবস্থা, মনে হচ্ছে সামনে যাকে পাবে তাকে কাঁচা গিলে খাবে। সেই কর্মচারী শুভ্রকে ওভাবে ঝড়ের বেগে আসতে দেখে ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ভাবলো নির্ঘাত শাড়িতে কোনো বড় সমস্যা বা রিজেক্ট ধরা পড়েছে, নয়তো লোকটা এভাবে তেড়ে আসবে কেন? কর্মচারীটা ডোক গিলে কাঁপা কাঁপা গলায় শুভ্রের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার, ইজ দেওয়ার এনি প্রবলেম? শাড়িতে কি কোনো রকম রিজেক্ট ধরা পড়েছে স্যার? শুভ্র তার দিকে লাল চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, নো। ওই একই রকম শাড়ি আমার আবার চাই, প্যাক ইট রাইট নাও ফার্স্ট। কর্মচারীটা বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে বলল, শিওর স্যার, আপনি একটু দাঁড়ান, আমি এখনই দিচ্ছি। বেচারা পুরো শোরুম তন্ন করে খুঁজল, সব আলমারি, কিন্তু দুঃখের বিষয় সব র্যাক ওলট পালট করেও সে শাড়িটা পেল না, মানে কালেকশনটা পেল না। শেষ হয়ে গিয়েছে। মুহূর্তে কর্মচারীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাসুমাসু হয়ে শুভ্রের সামনে এসে দাঁড়ালো। সরি স্যার, আসলে ওই কালেকশনটা শেষ হয়ে গেছে, ওই একটাই পিস ছিল। আপনি চাইলে আমি আপনাকে এর থেকেও
ভালো শাড়ি দেখাতে পারি স্যার। শুভ্রর মাথায় তখন রক্ত চলে গেছে। মাথা ঠিক রাখতে না পেরে সে কাউন্টারের কাছের ওপর সজোরে এক থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল, আই সেড নো। আমার ওই নীল শাড়িটাই চাই। এখনই ব্যবস্থা করে দিবি, না হলে তোদের এই পুরো শোরুম আমি উড়িয়ে দেব। শুভ্রের অগ্নিমূর্তি দেখে কর্মচারীটার গলার শব্দ শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে ভয়ে তোতলামি করতে করতে বড় বড় ঢোক গিলে বলল, স্যার জাস্ট 1 মিনিট, আমি আমাদের অন্য সব আউটলেটে খবর নিচ্ছি, কোথাও না কোথাও নিশ্চয়ই পাওয়া যাবে। শুভ্র হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডু ইট ফাস্ট, আমার হাতে একদম সময় নেই। কর্মচারীটা হন্যে হয়ে এক এক জায়গায় ফোন দিতে শুরু করলো। সে শাড়িটার ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো, বারংবার তাগাদা দিল, কিন্তু প্রথম কয়েকটা দোকান থেকে না উত্তর এলো। যা শুনে শুভ্রের মেজাজ সপ্তমী। শুভ্রের মেজাজ যখন সপ্তমী ঠিক তখনই শেষ জায়গা থেকে একটা আশার আলো দেখা গেল। কল কেটে কর্মচারীটা কিছুটা ইতস্ত করে শুভ্রের দিকে তাকিয়ে বলল, স্যার শাড়িটা পাওয়া গেছে, কিন্তু সমস্যা হলো আমাদের ডেলিভারি দেওয়ার মতো কোনো লোক এখন খালি নেই যে এসে দিয়ে যাবে। আপনি কি কষ্ট করে নিজ এগিয়ে নিয়ে আসতে পারবেন? আমি আপনাকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। শুভ্র এক মুহূর্ত দেরি না করে ফোন থেকে নাম্বার বের করে কর্মচারীর সামনে ধরল। তার চোখে এখন একটা জেদ যে নীল শাড়িটা হৃদির পাওনা, সেটা সে হৃদির হাতেই তুলে দেবে। সে গম্ভীর গলায় বলল, গিভ মি দ্য অ্যাড্রেস। ঠিকানাটা এখনই আমার ফোনে মেসেজ করেন। কর্মচারী তড়িঘড়ি করে লোকেশনটা শুভ্রের ফোনে পাঠিয়ে দিল। ঠিকানায় চোখ বুলিয়ে শুভ্র নিজের ভেতরে একটু লজ্জিত বোধ করল। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কর্মচারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসলে আই অ্যাম রিয়েলি সরি আপনার সাথে এইভাবে বিহেভ করার জন্য। কর্মচারীটি বিনীতভাবে হেসে বলল, আরে না না স্যার, কিছু মনে করি নাই। এই লাইনে কত মানুষ রাগ দেখায়, ওইসব আমাদের অভ্যাস হয়ে গেছে। তবে স্যার ডোন্ট মাইন্ড, শাড়িটা নিশ্চয়ই আপনার খুব স্পেশাল কারোর জন্য, না হলে এই সামান্য একটা শাড়ির জন্য কেউ এতটা পাগলামি করতে পারে তা আগে কখনো দেখিনি। শুভ্র তার কথার কোনো উত্তর দিল না। কর্মচারীর কথাটা যেন তীরের মতো গিয়ে তার বুকে বিঁধল। সে কি সত্যি হৃদির জন্য পাগলামি করছে? শুভ্র এক পলক লোকটার দিকে তাকিয়ে গম্ভীর্য বজায় রেখে সোজা শপিং মল থেকে বেরিয়ে গেল। 2 ঘন্টা দীর্ঘ লড়াই শেষে শুভ্র সে কাঙ্ক্ষিত শাড়িটা নিয়ে শপিং মলে হাজির হলো। তবে এবার সেই আর ভুল করলো না। শাড়িটা খুব সাবধানে গাড়ির ড্যাশবোর্ডে রেখে লক করে দিল। সে জানে এই শাড়িটা নেহার চোখে পড়া মানেই আবার নতুন কোনো ঝড়। তারপর শুভ্র শপিং মলের ভেতরে ঢুকলো। নেহা তখন রাগে আর বিরক্তি নিয়ে ডানে বামে পায়চারি করছিল। শুভ্রকে দেখা মাত্র সে তেড়ে এসে বলল, দিস ইজ টু ম্যাচ। শুভ্র, কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? আমাকে এভাবে একা ফেলে রেখে যাওয়াটা কি তোমার কাছে খুব জরুরি ছিল? শুভ্র তার হাতটা পকেটে পুরে অত্যন্ত শীতল আর রুক্ষ গলায় বলল, লিসেন নেহা, আই অ্যাম নট অবলাইজড টু আনসার অন ইউর কোয়েশ্চেন্স। সব প্রশ্নের উত্তর দিতে আমি তোমার কাছে বাধ্য নই। আর শোনো, আমার উপর এমন অধিকার ফলাবে না একদম। আমার এসব আধিক্যতা মোটেও পছন্দ না। নেহা শুভ্রের এমন সরাসরি আর কঠিন কথা শুনে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। পরক্ষণেই সে নিজেকে সামনে নিয়ে চড়া গলায় বলল, কিন্তু শুভ্র, আমি তোমার হতে যাওয়ার ওয়াইফ। আমার জানার পূর্ণ অধিকার আছে তুমি কোথায় যাও আর কি করো। শুভ্র এক পা এগিয়ে এসে নেহার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ধীরস্থিরভাবে বলল, ইউ আর নট মাই ওয়াইফ ইয়েট। হওনি এখনও তুমি আমার স্ত্রী, আর হবে কি না সেটাও সময়ের ওপর ছেড়ে দাও। সো নিজের সীমার মধ্যে থাকো। শুভ্রের কথায় শেষ হতেই নেহার মুখে বাঁকা হাসি ফুটল। সে জেদ মেশানো গলায় চ্যালেঞ্জ শুনে দিয়ে বলল, সিন্স আই অ্যাম গোয়িং টু বি, আই উইল মেক ইট হ্যাপেন। দ্যাট
এই চ্যালেঞ্জ যেহেতু হতে যাচ্ছি সেহেতু হয়েই ছাড়বো। দেখে নিও। শুভ্র আর একটা শব্দও খরচ করলো না। সে খুব ভালো করেই জানে নেহার মতো একটা মেয়ের সাথে কথা বাড়ানো মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা আর নিজেকে আরও বেশি বিরক্ত করা। ও শুধু নিজের স্বার্থটাই বোঝে। শুভ্র পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে এক পলক তাকিয়ে সেখান থেকে সরে গেল। শপিং শেষ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সারাদিনের খাটাখাটনিতে সবার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। চৌধুরী বাড়ির সবাই দুহাত ভর্তি ব্যাগ নিয়ে গাড়ির কাছে এসে জড়ো হলো। নেহা ও বিদায় নিয়ে তাদের গাড়িতে করে চলে গেছে। হৃদি কোনো মতে নিজেকে টেনে নিয়ে গাড়ির কাছে আসতেই তার চারপাশটা হঠাৎ দুলতে শুরু করলো। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল তার। সারাদিন পেটে এক দানাও পড়েনি। দুপুরে সবাই যখন রেস্টুরেন্টে খাবার খেয়েছিল হৃদি তখন এক টুকরো খাবারও মুখে তোলেনি। সবার চোখের আড়ালে সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছিল সে। দীর্ঘ সময়ের মানসিক যন্ত্রণা আর শরীরের ওপর এই চরম অবহেলা সব মিলিয়ে হৃদির শরীর আর সায় দিল না। হঠাৎ প্রচণ্ড মাথা ঘুরে সে নির্জীবের মতো তপ্ত পিচ ঢালা মাটিতে লুটিয়ে পড়ল। সবাই তখন গাড়িতে উঠে পড়েছে। শুভ্র গাড়ির ডোর খুলে সবে উঠতে যাবে ঠিক তখনই তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন ডাক দিয়ে উঠল। সে কি মনে করে একবার পিছন ফিরে তাকালো আর সাথে সাথে তার কলিজা যেন শুকিয়ে গেল। হৃদি মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। শুভ্র এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো দৌড়ে এসে হৃদির নিথর দেহটা আগলে ধরল। সে হৃদির মাথাটা নিজের হাতের উপর রেখে তার ফ্যাকাশে গালে হালকা থাপ্পড় দিয়ে অস্থির গলায় বলে উঠল, এই হৃদি, হৃদি, কি হয়েছে তোর? ওপেন ইয়োর আইজ। চোখ খোল হৃদি। শুভ্রের গলার আওয়াজে শুনে গাড়ির ভেতর থেকে সায়রা চৌধুরী আর রাবিয়া এহসান চিৎকার করে বেরিয়ে এলেন। শুভ্রের হাত কাঁপছে। হৃদির শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে দাঁতে দাঁত চেপে বড়দের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সবাই হাঁ করে তাকিয়ে আছেন কেন? ব্রিং সাম ওয়াটার। দ্রুত পানি আনুন। ইকবাল এহসান এক প্রকার দৌড়ে গাড়ি থেকে নেমে আসলেন। সায়রা চৌধুরী দ্রুত পানির বোতল এনে শুভ্রের হাতে দিতেই সে তড়িঘড়ি করে হৃদির ফ্যাকাশে মুখে আর চোখের পাতে পানি ঝাপটা দিল। ঠান্ডা পানির ঝাপটায় হৃদির অবসর আসা স্নায়ুগুলো একটু সজাগ হলো। সে খুব ধীরে ধীরে চোখের পলক ফেলল। ঝাপসা দৃষ্টি পরিষ্কার হতেই সে দেখল তাকে ঘিরে পুরো পরিবার সবাই চরম অস্থির নিয়ে তাকিয়ে আছেন। হৃদির শরীরটা তখনও নিস্তেজ। নড়াচড়া করার শক্তিটুকু নেই। ইকবাল এহসান মেয়ের কপালে আর গলায় হাত দিয়ে বেকুল হয়ে বললেন, কি হয়েছে মা তোর? হঠাৎ এভাবে পড়ে গেলি কেন? শরীর কি খুব খারাপ লাগছে তোর? হৃদি ঘর কাটতেই অনুভব করলো সে শুভ্রের হাঁটুর উপর পা দিয়ে শুয়ে আছে। শুভ্রের হাতের স্পর্শ তখনও তার গালে লেগে আছে। মুহূর্তের মধ্যে এক বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। সে তাড়াতাড়ি মাথা উঁচু করে মাটিতে হাত দিয়ে কোনো মতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করলো। তার বাবার দিকে তাকিয়ে জড়সড় হয়ে বলল, জানি না আব্বু, আমি নিজেও জানি না আমি হঠাৎ করে পড়লাম কিভাবে। শুভ্র তখনও হৃদির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর রাগ আর উৎকণ্ঠা খেলা করছে। সে অত্যন্ত গম্ভীর আর রুক্ষ গলায় বলল, তুই আজকে সারাদিন কিছু খাসনি তাই না? কারণ তোর শরীর দুর্বল হলেই তুই জ্ঞান হারাস। হৃদি বিস্ময়ে পাথর হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন কপাল সুই সুই। সে মনে মনে ভাবল, শুভ্র ভাইয়া কিভাবে জানলো আমার এই পার্সোনাল সমস্যার কথা? তো শুধু আম্মু, আব্বু আর ইমন জানে। আমি তো জানি আমি যদি বেশিক্ষণ না খেয়ে থাকি তবে আমার প্রেশার একদম লো হয়ে যায়। শরীর মাত্রা অতিরিক্ত দুর্বল হয়ে আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু এই গোপন কথাটি বাইরের কেউ জানে না। তবে শুভ্র ভাইয়া এটা জানলো কিভাবে? হৃদিকে ওভাবে নির্বাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শুভ্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে সবার সামনে সিংহ গর্জনে চিৎকার করে উঠল, কি বলছি শুনতে পাসনি?
তুই জানিসই তুই না খেয়ে থাকলে তোর শরীরের প্রেশার লো হয়ে যায় আর তুই জ্ঞান হারাস। তাহলে জানা সত্ত্বেও এত কেয়ারলেস কেন তুই? সোহান চৌধুরী শুভ্রের কথা শুনে চরম বিস্ময় নিয়ে হৃদির দিকে তাকিয়ে বললেন, কিরে হৃদি, কিছু খাসনি মানে? শুভ্র এসব কি বলছে? তুই না দুপুরে আমাদের সাথেই খেতে বসলি? হৃদি মাটির উপর বসে কাঁপছে। সে অপরাধ বোধ আর লজ্জা লুকাতে কাঁপা কাঁপা গলায় মিথ্যা বলার চেষ্টা করলো। না না, আমি খেয়েছি। বাকিটুকু বলার আগে শুভ্র সবার সামনে প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির নরম গালে। পুরো শপিং মলের পার্কিং এরিয়া যেন এক মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। বাড়ির সবাই স্তম্ভিত, কারো মুখে কোনো কথা নেই। হৃদি যন্ত্রণায় আর অপমানে গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুভ্র আবার সিংহ গর্জনে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আবার মিথ্যা বলিস? লজ্জা করে না বড়দের সামনে এভাবে অনর্গল মিথ্যা বলতে? হাউ ডেয়ার ইউ লাই টু আস? তুই কি ভেবেছিস তোর এই ন্যাকামি আমি ধরতে পারবো না? হৃদি গালে হাত দিয়ে অজোরে কেঁদেই যাচ্ছে। তার কান্না যেন থামার নাম নেই। সোহান চৌধুরীর পরিস্থিতি বেগতিক দেখে শুভ্রের কাঁধে হাত রেখে গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, শুভ্র থাক, হৃদিকে আর কিছু বলিস না। ছোট মানুষ, ভুল করেছে, অনেক ঝামেলা হয়েছে, এখন রাত হয়ে যাচ্ছে, সবাই বাড়ি চল। শুভ্র আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। বাড়ির বড়রাও একে একে গাড়ির দিকে পা বাড়ালেন। হৃদি দু হাতে মাটির উপর ভর দিয়ে টলমল পায়ে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু শরীর এতটাই নিস্তেজ হয়ে পড়েছে যে ভারসাম্য রাখতে না পেরে সে আবার পড়ে গেল। শুভ্র বিষয়টি লক্ষ্য করলো। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে বজ্রগতিতে নিচু হয়ে এক ঝটকায় হৃদিকে পাজা কোলা করে তুলে নিল। হৃদি এই আকস্মিকতায় ভীষণ অবাক হয়ে গেল। নিজেকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য অবচেতনভাবেই শুভ্রের গলা জড়িয়ে ধরল। হৃদির অস্ত্রভেজা নোনা চোখ দুটো শুভ্রের পাথরের মতো শক্ত আর গম্ভীর মুখের দিকে স্থির হয়ে রইল। শুভ্র কোনো দিকে না তাকিয়ে অত্যন্ত ধীর পায়ে সামনের গাড়ির দিকে হেঁটে যাচ্ছে। তার বাহুবন্ধন অনেক শক্ত, যেন হৃদিকে সে এক চুলও ছাড়বে না। হৃদি শুভ্রের বুকের ধুকপুকানি অনুভব করতে পারছে। সে তার অশ্রু মাখা চোখে শুভ্রের দিকে তাকিয়ে মনে মনে করুণ সুরে বলল, আপনি শুধু আমার শরীরের ক্লান্তি আর উপরের কষ্টটাই দেখলেন শুভ্র ভাইয়া, অথচ আমার ভেতরের রক্তক্ষরণটা একবারও দেখলেন না। আমার ভেতরটা যে আপনাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণায় আর আপনাকে না পাওয়ার শখে তিল তিল করে মারা যাচ্ছে, সেই কষ্টটা কেন আপনার চোখে পড়ছে না? কেন আপনি আমার হৃদয়ের হাহাকার বুঝতে পারছেন না? শুভ্র ধীরে ধীরে অত্যন্ত সতর্কর সাথে হৃদিকে গাড়ির সিটে বসিয়ে দিল। এরপর কোনো কথা না বলে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তা শুভ্র চোয়াল শক্ত হয়ে রইল। একবারের জন্যও সে হৃদির দিকে তাকালো না। সবাই দখল সামলিয়ে বাড়ির ভিতরে এসে সোফায় গা এলিয়ে দিল। রাবেয়া হাসান এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি হৃদির জন্য রান্নাঘর থেকে খাবার আনতে গেলেন। হৃদি তখনও শরীরের ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। সে ধীরে ধীরে সোফায় এসে বসলো। হঠাৎ শুভ্র ড্রয়িং রুমে এলো, তার হাতে একটা শপিং ব্যাগ। সে সরাসরি হৃদির সামনে এসে ব্যাগটা হৃদির পাশে রেখে শীতল গলায় বলল, দিস ইজ ফর ইউ, এটা তোর। বলেই সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সোজা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হৃদি প্রচণ্ড অবাক হয়ে শপিং ব্যাগটার দিকে তাকিয়ে রইল। হৃদির কাজিন মিহি পাশ থেকে কিছুটা ভ্রু নাচিয়ে কৌতূহলী গলায় বলল, কে রে, খুলে দেখ, শুভ্র ভাইয়া আমাদের কাউকে কিছু দিল না, অথচ তোকে স্পেশালি গিফট দিল। দেখি তো কি দিল। হৃদি কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিজের কোলের উপর টেনে নিল। তার বুকটা তখন প্রবল বেগে ধড়ফড় করছে। সে ব্যাগের ভেতরে হাত ঢুকে
কাপড়টা বের করলো, আর মুহূর্তে তার চোখ ছানা বড়া হয়ে গেল। এটা তো সেই শাড়ি, সেই নিখুঁত নকশার রাজকীয় শাড়িটা, যেটা সকালে সে তৃষার্ত চোখে পছন্দ করেছিল। কিন্তু এই শাড়ি শুভ্র ভাইয়া কোথায় পেল? সে তো তখন নেহারার সাথে ব্যস্ত ছিল। শাড়িটা দেখে মিহি চোখ কপালে তুলে বিস্ময় নিয়ে বলল, ওয়াও শাড়ি। বলে মিহি এক প্রকার সো মেরে হৃদির হাত থেকে শাড়িটা নিল। শাড়ির ওপরের নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে সবাই পাগল হওয়ার মতো দশা। পাখি অবাক হয়ে শাড়ির জমিনে হাত বুলিয়ে বলল, শুভ্র ভাইয়া তোকে এত দামি আর সুন্দর শাড়ি গিফট করলো, অথচ আমাদের জন্য কিছুই আনলো না। চলবে না, চলবে না, আমরা এখনই শুভ্র ভাইয়াকে গিয়ে ধরবো। এইটা কোন ধরনের বিচার? কিন্তু রিদ্ধি তখন অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। এই শুভ্র মানুষটাকে সে কোনোভাবেই মেলাতে পারছে না। যে মানুষটা একটু আগে সবার সামনে তাকে চড় মারলো, সেই মানুষটাই আবার এত যত্ন করে তার পছন্দের শাড়িটা কিনে আনলো। শাড়িটি যে তার খুব পছন্দ হয়েছে এইটা শুভ্র কিভাবে জানলো? আর সে না খেয়ে থাকলে জ্ঞান হারিয়ে ফেলে, এই অতি গোপন খবরটাই বা শুভ্র জানলো কিভাবে? হৃদি মনে হচ্ছে শুভ্র মানুষটা যেন এক গভীর রহস্যের সমুদ্র, যেখানে ডুব দিলেও কোনো কুল পাওয়া যায় না। রাত 12টা, শুভ্রের চোখে ঘুম নেই। সে বেলকনিতে দাঁড়িয়ে আছে, তার স্থির দৃষ্টি দূরের নিকষ কালো আকাশের দিকে। হঠাৎ শুভ্র কি মনে করে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের গ্যালারি স্ক্রল করে একটা ছবি বের করলো সে। ছবিটা দেখা মাত্রই শুভ্রের পাথরের মতো শক্ত মুখ এক সিলতে মায়া মাখানো হাসি ফুটল। সেই ছবিটির দিকে অপলক তাকিয়ে বিড়বিড় করে বলল, নীল আকাশের মতো তুমি সুন্দর। তোমার ওই ডাগর ডাগর চোখ কেড়ে নিয়েছে বহুকালে আমার এই মন। তোমার মুখে রয়েছে অদ্ভুত এক মায়া, যে মায়া দেখলে কেটে যায় আমার সকল ক্লান্তির ছায়া। কথাগুলো বলে শুভ্র ফোনটা পকেটে রেখে ধীর লয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতেই মুহূর্তের মধ্যে ফোনের স্ক্রিনে থাকা ওই মায়াবী মুখটা তার চোখের সামনে জীবন্ত হয়ে ভেসে উঠল। শীতল বাতাসের ঝাপটায় শুভ্র যেন সেই গায়ের সুবাস অনুভব করতে পারল। সে গভীর এক আবেশে বিড়বিড় করে বলল, আমার নীল আকাশে তুমি। গল্প অসম্ভব রকম ভালোবাসি তোকে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।